আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন সহ উদ্বোধন করবেন বেশ কয়েকটি প্রকল্প। বিকেলে যোগ দেবেন বিএনপির জনসভায় উচ্ছ্বসিত নেতা কর্মীরা। অভ্যন্তরীণ নেটওয়ার্ক শক্তিশালী করতে এবার ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের উদ্যোগ। সীমান্ত দুর্গম এলাকায় কার্যকারিতা দেখে সিদ্ধান্ত নেবে বিটিআরসি। এক যুগ পেরিয়েও চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় নারায়ণগঞ্জের 7 খুনের মামলা। 9 বছর ধরে ঝুলে আছে আপিল বিভাগে সরকার ও বিচার বিভাগ আন্তরিক দাবি রাষ্ট্রপক্ষের। চাকরির প্রলোভনে গাইবান্ধা ও দিনাজপুরের যুবকদের নেওয়া হয় কপটিয়ায়। দাসপ্রথার আদলে বিক্রির পর চলে অকথ্য নির্যাতন। পুলিশের পাশাপাশি তদন্ত চালাচ্ছে পিবিআইও। এবং বাংলাদেশের শিক্ষার্থী জাবেরকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা বলছে আইনজীবীরা। আটককারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের। বৃষ্টির খোঁজে চলছে নিরলস তল্লাশি। সকালের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার প্রথম যশোর সফর। উলাশী যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকেলে জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সরকার প্রধানের সফর ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। জেলা বিএনপির আয়োজনে যশোর ঈদগাহে শেষ হয়েছে মঞ্চ প্রস্তুতির কাজ। প্রধানমন্ত্রীর এই সফরে জেলার দীর্ঘদিনের জনপ্রত্যাশা পূরণ হবে বলে প্রত্যাশা করছেন জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার জুয়েল মৃধা। যাচ্ছি তার কাছে। জুয়েল, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যশোর সফর করবেন। তিনি সকাল 10টা 15 যশোর বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন যশোরের শার্শা উপজেলার উলসী গ্রামে। এই উলসী গ্রামেই খনন করা হবে উলসী খাল পুনঃখনন। সে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সেই উলসী গ্রামে এখন শ্বাস রব। এর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে উলসী খাল পার, সেখানে কিন্তু সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। এবং উলসী গ্রামের মানুষ ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি প্রথম খনন করেছিলেন। সেই যে নামফলক, সেই নামফলকের পাশেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আরেকটি নামফলক প্রস্তুত করা হয়েছে। এই দুটি নামফলকের ভিতরে সময়ের ব্যবধান প্রায় 5 দশকের। একজন এটি শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী পুনর্জাগরণের উদ্যোগী হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি যখন এই খালটি খনন করেছিলেন তখন আসলে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে করা হয়েছিল এবং এই অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষ সম্প্রসারণ এবং জীববৈচিত্র্য রক্ষায় একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এই খাল খনন। এখানে ওই খাল খননের উদ্বোধনী কাজ শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চলে আসবেন যশোর সার্কিট হাউসে। সেখানে অবস্থানের পর দুপুর 3টায় তিনি যশোরের মানুষের প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এই হাসপাতালটি প্রধানমন্ত্রীর মাতা বেগম খালেদা জিয়া আর স্বপ্নের একটি প্রতিষ্ঠান। তার সময়কালে এই হাসপাতালে প্রস্তাবনা এবং জমি অধিগ্রহণ হয়েছিল। 2010 সালে এই হাসপাতাল আর মেডিকেল কলেজটি যাত্রা শুরু করলেও 500 শয্যার হাসপাতালটি কিন্তু নির্মাণ হয়নি। গত 17 বছর ধরে এই হাসপাতাল নির্মাণের অপেক্ষায় ছিল যশোরবাসী। প্রধানমন্ত্রী এখানে 3টার সময় আসবেন এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানে এসে প্রধানমন্ত্রী এই হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করবেন। এরপরে তিনি চলে যাবেন যশোর আর ঈদগাহ ময়দানে, যেখানে একটি জনসভা রয়েছে এবং এই জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। যশোরবাসীর অনেক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলোর বিষয়ে নতুন কোনো দিক নির্দেশনা আসবে সমাবেশ থেকে, এমনটাই মনে করছেন যশোরের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। দীর্ঘ 1 যুগ অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। আপিল বিভাগে মামলাটি ঝুলন্ত গত 9 বছর ধরে।
উচ্চ আদালতের রায় এখন পর্যন্ত কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ নিহতের স্বজনরা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলাটি নিষ্পত্তির বিষয়ে বর্তমান সরকার ও বিচার বিভাগ আন্তরিক। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। জাহাঙ্গীর যখন খুন হন তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বাবার মৃত্যুর পর জন্ম নেয়া রোজার কাছে পিতৃস্নেহের একমাত্র সম্বল এই পুরনো ছবিটি। অন্যান্য বাচ্চারা তাদের বাবাকে যেমন বাবা বা আব্বু বলে ডাকে, কিন্তু আমি আমার বাবাকে আব্বু বা বাবা বলে ডাকতে পারি নাই। শুধু রোজা একাই নয়, প্রিয়জন হারানোর একই বেদনায় কাতর নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনে স্বজনহারা অন্যান্য পরিবারও। বিচারের আশায় পার করছেন বছরের পর বছর। আমরা 7টা ফ্যামিলি অচল হয়ে গেছি, আমার সন্তান এতিম হয়েছে। তো আর কিছু চাই না, আমি বিচার হইলে হয়েছে। এই নির্মম ঘটনায় যারা জড়িত এবং যাদের রায় হয়েছে তাদের এই রায়টা যেন খুব দ্রুতভাবে কার্যকর করা হয়, এটাই আমাদের অনুরোধ। যেসব আসামিরা এখনো পলাতক আছে এই মামলায়, ওইসব আসামিগুলোকে যেন আইনের আওতায় আনা হয়। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। দেশজুড়ে আলোচিত এই 7 খুনের মামলায় 2017 সালে 15 জনের মৃত্যুদণ্ড দেন হাইকোর্ট। অন্যান্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরবর্তীতে আপিল বিভাগে আসামিপক্ষ আবেদন করলে বছরের পর বছর ধরে শুনানির অপেক্ষায় মামলার কার্যক্রম। মামলার বাদী ও নিহত নজরুল ইসলামের স্ত্রীর দাবি, হত্যাকাণ্ডের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছিলেন বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন তিনি। আমার 7টা পরিবার এই আশায় বসে রয়েছি যাতে এই হত্যার বিচার হোক এবং সারা দেশ বাহিনী দেখুক যে নির্মম হত্যার বিচার হয়েছে এবং সৎ বিচার হয়েছে। এদিকে মামলাটির বিষয়ে আশার বাণী শোনালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরকার ও বিচার বিভাগের আন্তরিকতার কথা উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির আশা করেন তিনি। আমরা আশা করছি যে এই যে যারা 7টি পরিবারের মানুষ যারা আছে তারা অবশ্যই ন্যায় বিচার পাবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি যেটা হয়েছে ফাঁসি, তো সেটা কার্যকর হবে। আলোচিত 7 খুনের মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড ছাড়াও 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অভ্যন্তরীণ নেটওয়ার্ক শক্তিশালী করতে ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এতে করে অফিস কিংবা বাসাবাড়ির ভেতরে মোবাইলে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারে কমবে গ্রাহক ভোগান্তি। এরই মধ্যে ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ চেয়ে আবেদন করেছে রবি ও বাংলালিংক। সীমান্ত ও দুর্গম এলাকায় এই ব্যান্ডের কার্যকারিতা দেখতে পরীক্ষামূলকভাবে 8.4 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দও পেয়েছে অপারেটর দুটি। শুভ খানের রিপোর্ট। তথ্য বিনোদনের খোরাক মেটানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যোগাযোগ সবকিছুই এখন মোবাইল নির্ভর। বিটিআরসির তথ্য, বর্তমানে দেশে মোবাইল সিম সংযোগধারীর সংখ্যা 18.5 কোটির বেশি। অপারেটরদের তথ্য বলছে এর মধ্যে শহরে থাকেন 40% গ্রাহক, 60% ব্যবহারকারী উপশহর ও প্রত্যন্ত অঞ্চলের। নেটওয়ার্কের মান শহরে খানিকটা ভালো হলেও প্রান্তিক পর্যায়ে দুর্বল। ঘরের ভেতরে কথা বলার মাঝেই বিচ্ছিন্ন হয় সংযোগ, কাঙ্ক্ষিত গতি মেলে না ইন্টারনেট সেবায়। 2-4-5 মিনিট কথা বলার পরে আমার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, কানেক্টিং আসতেছে না। নেটওয়ার্ক ঠিক মতো তো পাই না, রুমে গেলে পায় না, কথা বলতে হলে বাইরে যেতে হয়। নেট ব্যবহার করার সময় আটকে যায়, ভিডিও অনই হয় না। এ অবস্থায় নেটওয়ার্ক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। গ্রামীণ ফোনকে 700 মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়ার ধারাবাহিকতায় এবার ইজিএসএম ব্যান্ডে তরঙ্গ চেয়ে আবেদন করেছে রবি ও বাংলালিংক। নথিপত্রে দেখা যায় বর্তমানে বিটিআরসির কাছে বরাদ্দযোগ্য 8.4 মেগাহার্টজ ইজিএসএম তরঙ্গ রয়েছে। এর মধ্যে 3.4 মেগাহার্টজ করে 6.8 মেগাহার্টজ তরঙ্গ চেয়েছে রবি ও বাংলালিংক। তবে তার আগে পার্শ্ববর্তী দেশের ব্যবহৃত 850 মেগাহার্টজ ব্যান্ড এবং ইজিএসএম তরঙ্গের বাধা কতটুকু তা জানতে চায় অপারেটর দুটি। এরই প্রেক্ষিতে পরীক্ষামূলক 1 মাসের জন্য তরঙ্গ বরাদ্দ দিয়েছে
নিয়ন্ত্রক সংস্থা। অনেক সময় ডেটা নেটওয়ার্ক কাস্টমাররা ঘরে বসে ঠিক মতন ডেটা নেটওয়ার্কটা পান না, আমরা এই জায়গাটা অনেকটা অ্যাড্রেস করতে পারবো। 900 ইজিএসএম এ আমরা রেডি আছি, কারণ আমাদের ইকুইপমেন্ট আছে। সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে ইজিএসএম ব্যান্ডের কার্যকারিতা সংক্রান্ত প্রতিবেদন দেবে অপারেটর দুটি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসিটা কনসিডার করেছে এটা আমাদের বরাদ্দ করার জন্য, টেস্ট করার জন্য। আমরা এরপরে আমরা ডিসাইড নিব কোন স্পেকট্রাম, কেমন করে আমরা এই স্পেকট্রামটা কিনতে পারি। বর্তমানে দেশে মোবাইলে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মধ্যবিত্তদের স্বপ্ন দেখানো 14,000 ফ্ল্যাটের ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক আলোর মুখ দেখেনি 9 বছরেও। কেরানীগঞ্জে 160 একর জমিতে মাটি ভরাট ও গাছপালা লাগানো ছাড়া কিছুই হয়নি। শর্ত ভঙ্গের অভিযোগে মালয়েশিয়ান প্রতিষ্ঠান বিএনজি গ্লোবালের সঙ্গে চুক্তি বাতিল করেছে রাজুক। সংস্থাটি বলছে প্রকল্পটি পুনরায় নকশা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান বেগ। ঢাকা মাওয়া মহাসড়কের কোল ঘেঁষে কেরানীগঞ্জে 9 বছর আগে যাত্রা করে ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক প্রকল্প। মধ্যবিত্ত মানুষের জন্য রাজধানীতে থাকবে অন্তত একটি ফ্ল্যাট, এমন স্বপ্ন দেখানো প্রকল্পে গাছগাছালি, রাস্তা, ড্রেন আর বিদ্যুতের খুঁটি বসলেও ওঠেনি একটিও ভবন। কথা ছিল 160 একর জমির ওপর গড়ে ওঠা প্রকল্পে বিভিন্ন ক্যাটাগরিতে প্লট ও ফ্ল্যাট পাবেন সরকারি বেসরকারি চাকরিজীবী ও পেশাজীবীরা। পরিকল্পনা অনুযায়ী থাকবে সুপ্রশস্ত সড়ক, উন্নত ড্রেনেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, খেলার মাঠ, পার্ক, মার্কেট, শপিং মল, এমনকি কমিউনিটি সেন্টার। সব মিলিয়ে ঢাকার বুকেই এটি হবে স্বয়ংসম্পূর্ণ শহর। 2017 সালের সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি মডেল চুক্তি হয় মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিংস কনসোর্টিয়ামের সঙ্গে। প্রস্তাবিত 85টি ভবনের মধ্যে 20 তলা 60টি এবং 25 তলা 25টি ভবন, যার চুক্তিমূল্য ছিল প্রায় 10,000 কোটি টাকা। মোট 14,000 অ্যাপার্টমেন্ট নির্মাণের লক্ষ্যে নির্ধারণ করা হয় বিভিন্ন আকারে 1400, 1600 ও 2200 বর্গফুট। চুক্তি অনুযায়ী পুরো প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয় 8 বছর। এর মধ্যে 4 বছর নির্মাণকাল এবং পরবর্তী 4 বছর রক্ষণাবেক্ষণকাল নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সময় গড়িয়েছে, বদলেছে বাস্তবতা। প্রায় 9 বছর পেরিয়ে গেলেও পুরো প্রকল্প এখনও বসবাসযোগ্য হয়ে ওঠেনি। সরেজমিনে দেখা যায় রাজুকের তত্ত্বাবধানে অভ্যন্তরীণ ড্রেনেজ ও রাস্তার কিছু কাজ চলছে। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে সম্প্রতি মালয়েশিয়ান প্রতিষ্ঠান বিএনজি গ্লোবালের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তুলে প্রায় 14,000 ফ্ল্যাট নির্মাণের জন্য করা চুক্তি বাতিল করে রাজুক। পিপিপি না হলে রাজুকের অর্থায়নে এই প্রকল্প রিডিজাইনের চিন্তা করছে রাজুক বলে জানালেন প্রকল্প পরিচালক। আমরা খবর নিছি মালয়েশিয়ান এমবেসি থেকে, তারা বলছে যে তাদের এটা করার কোনো আর্থিক সক্ষমতা নাই, টেকনিক্যাল সক্ষমতা নাই, এবং আমরা তাদের যে অফিসের অ্যাড্রেস সেটাও খুঁজে পাইনি। 8টা কন্ডিশন ছিল তাদের, তারা শুধু একটা কন্ডিশন ফুলফিল করছে, আর আদার্স যত কন্ডিশন তারা কিছুই করেনি। ইমারত নির্মাণ বিধিমালাটা পরিবর্তন হয়ে গেছে, সেই নতুন বিধিমালা অনুযায়ী ওখানে যতটুকু প্রাপ্য, সর্বোচ্চ যতটুকু প্রাপ্য, সেই অনুযায়ী ওটা রিডিজাইন হবে। যেহেতু একবার পিপিপি পদ্ধতিটা ব্যর্থ হয়েছে, আবার পিপিপির ক্রাইটেরিয়ায় যদি এটা ম্যাচ করে পিপিপিতেও হতে পারে, আবার রাজুকের নিজস্ব অর্থায়নেও হতে পারে। ঝিলমিল প্রকল্প আপাতত বাতিল মানেই শেষ নয় বলে মনে করেন রাজুক চেয়ারম্যান। প্রবাসী সিটি আমরা এইটা এখানে করার একটা অনুমোদন সরকারের কাছে চাইব, যে এখন তো আমাদের সরকারের প্ল্যান হলো যে আমরা আর কোনো প্লট কাউকে দেব না, দরকার হলে আমরা ফ্ল্যাট দেবো। ঢাকা শহরে আসলে প্লট দিয়ে জায়গা ওয়াস্টেজ করার মতো বিলাসিতা আর আমাদের সাজে না। 9 বছরেও ঝিলমিল প্রকল্প আলোর মুখ না দেখার জন্য বিগত সরকারকেই দুষলেন রাজুক চেয়ারম্যান। আগে যে 17-18 বছর যে সরকার ছিল, মূলত দায়িত্বটা তাদেরই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। হজ যাত্রীদের সেবা দিতে এবার সৌদি আরবে অস্থায়ীভাবে পোস্টিং দেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 35 সদস্যের দল। এই দলে রয়েছেন কাস্টমার সার্ভিসের পরিচালক ও জেনারেল ম্যানেজার, যার মূল দায়িত্ব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সেবা পর্যবেক্ষণ করা। বিমানের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সাবেক কর্মকর্তারা বলছেন, এর ফলে হজ যাত্রার বাইরে অন্যান্য ফ্লাইটে জটিলতা ও ধীরগতি তৈরি হতে পারে। রায়দুল ইসলাম শুভ রিপোর্ট।
ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনায় আকাশপথে অনিশ্চয়তার মধ্যে শুরু হয়েছে হজ যাত্রা। ৭৮,৫০০ যাত্রীর অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নানা সীমাবদ্ধতার মধ্যেও হজ কাফেলাকে কেন্দ্র করে হজ যাত্রীদের ফ্লাইট সহ অভ্যন্তরীণ সমস্যা সমাধানে নিরবিচ্ছিন্ন সেবা দিতে সৌদি আরবে অস্থায়ীভাবে পোস্টিং দেওয়া হয়েছে বিমানের ৩৫ সদস্যের বিশেষ টিমকে। প্রি হজ ফ্লাইটে বিমানের কাস্টমার সার্ভিস জেনারেল ম্যানেজার সহ কয়েকজন এরই মধ্যে সৌদি আরবে অবস্থান করছেন। ধাপে ধাপে যাবেন বাকিরাও। বিমান কর্তৃপক্ষ বলছে টিমে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে কারিগরি ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কর্মীরা। ত্রুটি বিচ্যুতি এড়িয়ে সেবার মান বাড়াতে পাঠানো হয়েছে দক্ষ জনবল। যতটা না নিলেই না হজ অপারেশনটা সুসম্পন্ন করতে পারবো না ভালোভাবে, সেই পরিমাণে আমরা নিয়েছি। টোটাল ৩৫ জন, মার্কেটিং অ্যান্ড সেলস, কাস্টমার সার্ভিস, ফ্লাইট অপারেশনস, ইঞ্জিনিয়ারিং। বিমানের প্রশাসনিক চিঠি অনুযায়ী হজ কার্যক্রমের সবচেয়ে বড় বিভাগ কাস্টমার সার্ভিস। ফিরতি ফ্লাইট সহ এ বিভাগে কাজের জন্য অস্থায়ীভাবে মোট ১৪ জনকে হজ পোস্টিং দিয়েছে সংস্থাটি। এ দলে আছেন সংস্থাটির ডিরেক্টর কাস্টমার সার্ভিস ও জেনারেল ম্যানেজার, যার মূল দায়িত্ব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সার্ভিস মনিটরিং করা। শীর্ষ পদের কর্তারা এক কেন্দ্রিক সেবায় যুক্ত থাকায় অন্যান্য রুটে গ্রাহক সেবা নিয়ে প্রশ্ন তোলা হলেও বিমান বলছে প্রতিষ্ঠানের সিদ্ধান্তেই ৪১ দিনের জন্য সৌদিতে হজ পরিচালনার দায়িত্ব পালন করবেন গ্রাহক সেবা পরিচালক এবং মহাব্যবস্থাপক। ২১৫টা ফ্লাইট, এগুলো তো শিডিউল ফ্লাইটের বাহিরে, যেটা কোম্পানির প্রয়োজন হবে সেটা তো কোম্পানি খরচ করবে। সংকট তৈরি হবে এরকম জানলে তো প্রতিষ্ঠান ওনাকে সিলেক্ট করতো না, প্রতিষ্ঠান তো বুঝেই করছে। এই সিদ্ধান্তের সমালোচনা করে হজ যাত্রার বাইরে অন্যান্য ফ্লাইটে জটিলতা তৈরির শঙ্কা দেখছেন বিমানের সাবেক এই পরিচালক। ডাইরেক্টর কাস্টমার সার্ভিসের কাজ তো এখানে, আর এখন তো যে ফোনের যুগ, আপনি মনিটর করবেন একেবারে ভিজুয়ালি, কোনো ব্যাপার না এটা। ওইখানে হলো একটা খালি অপারেশন, ওইটা দেখার জন্য ডাইরেক্টর কাস্টমার সার্ভিস ওখানে যাবেন, তাহলে এগুলো কারা করবে? এবার বিমানের ১০৮টি প্রি হজ ফ্লাইটে পাড়ি জমাবেন ৩৯,৬৪৩ জন যাত্রী। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বরিশালের যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে একের পর এক রেস্তোরাঁ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে মাত্র ৩২টি সনদ থাকলেও বাস্তবে হাজারের ওপরে রেস্তোরাঁ। নেই ফায়ার সার্ভিস কিংবা পরিবেশ দফতরের ছাড়পত্র। কাঁচঘেরা বহুতল ভবনের অনেক রেস্তোরাঁ যেন এক একটি মরণ ফাঁদ। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বাইরে থেকে ঝকঝকে আধুনিক ভবন। বরিশাল শহরের সদর রোডের বহুতলে ভবনটির নবম ও দশম তলায় দুটি রেস্তোরাঁ, স্টার কাবাব ও স্কাই লাউঞ্জ। ৫,০০০ বর্গফুটের বিশাল এই রেস্তোরাঁয় ক্রেতাদের নিরাপত্তায় রয়েছে মাত্র ৩টি অগ্নি নির্বাপক যন্ত্র। একই মরণ ফাঁদ শহরের নামি দামি হান্ডি করাই রেস্তোরাঁয়ও। রুফটপে প্রবেশের মাত্র ২ ফুট চওড়া বিশিষ্ট এই রেস্তোরাঁর রান্নাঘরের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়েও রয়েছে প্রশ্ন। অভিজাত হিসেবে পরিচিত এসব প্রতিষ্ঠানগুলোতে নেই নিরাপদ খাদ্য সনদ কিংবা ফায়ার সার্ভিসের ছাড়পত্র। নেই অনেক প্রতিষ্ঠানেরই পরিবেশ ছাড়পত্র। নিরাপদ খাদ্যের কাগজ যে মূল কপিটা আমাদের স্যারের বাসায় আছে এবং ফটোকপিটা আমার কাছে এই মুহূর্তে নেই। আমি এটা আইনের ব্যবস্থা করে দিচ্ছি আপনার দেখার জন্য। কাগজপত্র সিভিল সার্জনের যেটা ওটা আছে, তারপরে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট যেটা এটা আছে। এই খাদ্য দপ্তর থেকে আমাদের রমজানের আগে একবার আসছিল, আসার পরে আর কি তারা আমাদের একটি ওয়ার্নিং দিয়ে গেছিল আর কি। তারপরে বলছে তারা ১ মাস পরে তারা আবার আসবে। এই জন্য আসলে কাগজপত্র এমনি আছে কিন্তু সবগুলো আমার কাছে নাই। বরিশাল সিটি কর্পোরেশনের নথি অনুযায়ী নিবন্ধিত ৫৫৫টি রেস্তোরাঁ থাকলেও বাস্তবে এই সংখ্যা হাজারের উপর। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাত্র ৩২টি। যদিও ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা বলছেন ঝুঁকিপূর্ণ ও নিবন্ধনহীন প্রতিষ্ঠানে খুব শিগগিরই অভিযান চালানো হবে। দোকানের ম্যানেজার বা তারা স্টাফ তারাই যে হোটেল দেয়, কিন্তু তারা তো নিয়ম কিছু জানে না। নিরাপদ খাদ্য যেটা মানুষের স্বাস্থ্য সচেতন, সেই ব্যাপারে তারা অনেক অনভিজ্ঞ। গ্রেডিংয়ের কার্যক্রমে যে প্রক্রিয়া, সেখানে ৩২টি প্রতিষ্ঠানকে আমরা দিতে সক্ষম হয়েছি। তাই বাকি প্রতিষ্ঠানগুলোকে আমরা ধীরে ধীরে আসলে গ্রেডিংয়ের কার্যক্রমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। এটা কি নিয়মের ভিতর থেকে করলো কিনা বা নিয়মের বাইরে যে করলো কিনা, এটা যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে বা কেউ যদি এটা নিয়ে কথা বলে,
তাহলে আমি সিটি কর্পোরেশন এটা আমরা খতিয়ে দেখবো, দরকার হলে সরজমিনে যে আমরা এটা দেখবো। দুর্ঘটনা ঘটার পরে না, মানুষের জীবন বাঁচাতে আগে ভাগেই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে অবৈধ রেস্তোরাঁর বিরুদ্ধে, এমন দাবি সচেতন মহলের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে রাউজানে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল কর্মী নাসির উদ্দিনকে। বিস্তারিত জানতে চট্টগ্রামে মেডিকেলে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। রাউজানে আবারও রাজনৈতিক হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতায় আবারও খুন হলো এক যুবদল কর্মী। গত রাতে কিন্তু চট্টগ্রামের যে রাউজানে তাকে কিন্তু গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি সেই স্বজনদের, যা এখানে আহাজার একটু দেখানোর চেষ্টা করি। তারা কিন্তু এখানে রয়েছে সেই নাসিরের স্ত্রী এবং সেই নাসিরের মেয়ে। তারা আমরা যুবদল কর্মী নাসিরের স্ত্রী এবং মেয়ে তাদের আহাজারে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে ভোর থেকে কিন্তু তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেলের পুরো এলাকা। আসলে যেটি বলা হচ্ছে, বারবার এসে রাউজানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু গতকাল রাউজানের কদলপুরে রাত 10টার দিকে 8 থেকে 10 জনের একটি সংঘবদ্ধ দল যে অস্ত্রসহ এসে তাকে নাসিরকে হত্যা করে পরে পালিয়ে যায়। বলা হচ্ছে তার নাসিরের পেটের 3টি গুলি লেগেছে এবং পরবর্তী যা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরবর্তী চট্টগ্রাম মেডিকেলে আনা হলে তার মৃত্যু হয়। স্বজনরা জানাচ্ছেন নাসিরকে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন হুমকি দিচ্ছিল বারবার, এবং এর আগেও কিন্তু তাকে হামলা করেছিল। তিনি 3 বছর আগে কিন্তু প্রবাস থেকে এসেছেন এবং প্রবাস থেকে এসে কিছু কাজ করছেন এবং তিনি রাজনীতির সাথেও, যুবদলের রাজনীতির সাথেও জড়িত বলে জানা গেছে এবং তারা সেই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি। একটা কথা জানিয়ে রাখি, একটি হিসাব বলা হচ্ছে গত 21 মাসে চট্টগ্রামের যে রাউজানের যে প্রায় 22 জনের বেশি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বারবার সেখানে রক্তাক্ত হচ্ছে এবং প্রকাশ্যে কিন্তু গুলি করে কিন্তু সন্ত্রাসীরা পালিয়ে যায় সেই রাউজানে। আমরা সে ঘটনাটি আমরা বারবার দেখেছি। গত শুক্রবারে কিন্তু একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। 2 দিন না যেতে 60 ঘন্টা পর আরেকজনকে গুলি করে হত্যা করো এবং আমরা যে স্বজনদের যে আহাজারি সেটি দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে যেটি বলা হয় যে হত্যাকাণ্ডের বন্ধের দাবি জানাচ্ছেন স্বজনরা এবং স্থানীয়রা। সেখানে আসলে আতঙ্ক বিরাজ করতে সেটি বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। জ্বালানি তেলের সংকটে বিপাকে বরগুনা 30,000-এরও বেশি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। পরিবারের ভরণ পোষণ নিয়ে পড়েছেন বিপাকে। অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের দাবি এসব চালকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পরিবারের 5 সদস্যের ব্যয়ভার বহন করেন বরগুনা সদর উপজেলার মতি মৃধা। সম্প্রতি মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হওয়ায় বন্ধ ভাড়ায় চালিত মোটরসাইকেল। একদিকে রোজগার বন্ধ, অন্যদিকে ঋণের কিস্তি দিতে না পারায় বিপাকে সে। 17 দিন হয়েছে, এর মধ্যে পাম্পে 3 বার গেছি, 2 বার তেল পাই নাই, 1 বার পাইছি 200 টাকার মাত্র। কচু শাক এমনি হাইছে এরম টোহাইটা দিন এরম কষ্ট করে চলতেছে, আর কিস্তি এলা রাইলেতে কথা শুনতে হয়। শুধু মতি মৃধা নয়, জ্বালানি তেলের সংকটে এমন অবস্থা জেলার 30,000-এরও বেশি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের। 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে 300 থেকে 500 টাকার পেট্রোল পাচ্ছেন তারা। জ্বালানি তেলের চাহিদা পূরণ না হওয়ায় প্রভাব পড়ছে আয় রোজগারে। পেট্রোলের উপর রোজগার নির্ভরশীল মোটরসাইকেল চালকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। হুড়োহুড়ি করে যে তৈলের পাম্পের কাছাকাছি যাই বলে তেল শেষ। মোটরসাইকেল আমরা না চালাইতে পারলে আমাদের তো সংসারের অবস্থা দুরবস্থা হয়ে পড়ে গেছে। তেল পাওয়া যাচ্ছে না, যার কারণে একটু ভাড়াটা বেশি হচ্ছে। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন। সুলভ মূল্যে এবং সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল পেতে পারে সেটা আমরা ব্যবস্থা করেছি এবং এক লোক একাধিকবার যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সে একাধিকবার তেল উঠাতে না পারে সেই ব্যবস্থা আমরা করেছি। জেলার 6 উপজেলায় শতাধিক স্ট্যান্ডে ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে মোটরসাইকেল চালকরা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ঝালকাঠিতে যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্চের ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক মেরামত হলেও এখনও শুরু হয়নি ডিপোর কার্যক্রম। এতে শুরু করে
তেল আনা নেয়া বন্ধসহ প্রায় 2 বছর ধরে মজুত রয়ে গেছে প্রায় ৭৫,০০০ লিটার ডিজেল। শিগগিরই ডিপোর কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ঝালকাঠির কাঠপট্টি এলাকায় বাসন্ডা নদীতে যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্জ, তবে বার্জের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানায় সম্প্রতি মেরামত করা হয় বার্জটির ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক, তবে এখনও শুরু হয়নি তেল সরবরাহ কার্যক্রম। এতে নতুন করে তেল আনা নেয়া বন্ধ সহ 2 বছর ধরে ডিপোর 6টি ট্যাঙ্কে অবিকৃত ৭৫,০০০ লিটার ডিজেল। বার্জটি পুনরায় চালু সহ অবিকৃত ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ৭৫,০০০ লিটার তেল যদি ঝালকাঠি ছাড়ে তাহলে ঝালকাঠি একটু শান্ত থাকবে। তেলগুলো কি করবে? কোনো আইনে রাখছে, কোনো এর কোনো কার্যক্রম নাই, কিচ্ছু নাই। পার ডেলি প্রতিদিন 10 লিটার তেল লাগে আমাদের চালাইতে। আমরা তেল পাই 2 লিটার 3 লিটার। ডিপোটা চালু হোক আগের মতো, আর আমরাও যেন সাধারণভাবে জনগণ পারাপার করতে পারি। শিগগিরই ডিপোটি চালুর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এইটা তো ডেড স্টক, এখন তো এটা সেলেবল না। যখন নতুন তেল আসবে তখন সেল হবে ওইটাতে। এটা একটা টেকনিক্যাল ইস্যু, যেহেতু ওই তেলটা আসলে ইউজেবল তেল না, এটা একেবারেই বার্জের নিচে যে তেলটা থাকে সেই তেল। এটা আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যেহেতু এটা পুরোটা একটা টেকনিক্যাল ইস্যু, তারা সেভাবে এটা সলভ করতে পারবেন। কার্যক্রম বন্ধ হওয়ার আগে ভাসমান এই ডিপো থেকে প্রতি মাসে 3.5 থেকে 4 লাখ লিটার ডিজেল বরিশাল বিভাগ সহ পার্শ্ববর্তী শরীয়তপুর ও মাদারীপুরে সরবরাহ করা হতো। সময় সংবাদ, ঝালকাঠি। ময়মনসিংহের নান্দাইলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনার 1 সপ্তাহ পর আশ্রয়দাতার বাড়ি থেকে ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। মামলা দায়েরের পর জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। গত 19 এপ্রিল সন্ধ্যায় সুনামগঞ্জের ধর্মপাশা থেকে 3 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ভালুকায় শ্বশুর শাশুড়ির কাছে যাচ্ছিলেন এক গৃহবধূ। রাতে ভুল করে নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন তিনি। ভালুকার গাড়িতে তুলে দেওয়ার কথা বলে এক যুবক কান্দিপাড়া এলাকার হাওরে নিয়ে যায় তাদের। সেখানে কয়েকজন মিলে ওই নারীর উপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। পরে অসুস্থ অবস্থায় পাশের গাতিপাড়া এলাকায় একটি বাড়ির সামনে ওই গৃহবধূকে ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। বাড়ির লোকজন ওই নারীকে আশ্রয় দেয়। জানাজানি হলে গত শনিবার তাকে উদ্ধার করে পুলিশ। আমরা চেহারা দেখে তো কইতে পারুন, আমার স্বামী আইসক্রিম বেচা খায়। শাস্তি দিন, ছেলেরা তো সবারই আছে, যাতে খারাপ ব্যবহার না করে। আমার ওইফেরে বললাম যে সে যখন আনছে সে হয়েছে মেহমান মানুষ আছে, তুই যেমনি ভালো হয় এমনি বুরগুসল ফারায়া জিজ্ঞাসা কর। থানার কাছে আমরা সূক্ষ্ম বিচার চাই, এটা আপনারা বিচার করেন। পুলিশ বলছে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একটা ছেলে তাকে বসে থাকতে দেখে তাকে ফুসলায়া এখান থেকে নিয়ে যায় একটা রিক্সা করে, নিয়ে একটা আপনার হাওরের মাঝখানে, আমাদের গাঙ্গালী ইউনিয়নে, ওখানে একটা হাওরের মাঝখানে নিয়ে তাকে 4 জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। একজন আসামি ইতিমধ্যে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং ওই মামলা যে রুজু করেছে ওখানে তার নামও দেওয়া হয়েছে। এই ঘটনায় একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 5 জনকে আসামি করে রোববার দুপুরে নান্দাইল মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশের শিক্ষার্থী জামিল লিমনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এদিকে বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক হিশাম আবু গারবের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। জননিরাপত্তার কথা চিন্তা করে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। এদিকে বৃষ্টির মরদেহের খোঁজে এখনও চলছে তল্লাশি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ভয়াবহ নৃশংসতায় নিভে গেল 2টি জীবন প্রদীপ, যাদের প্রাণহীন দেহের কিছু অংশ পেতে প্রতীক্ষার নির্ঘুম প্রহর গুনছেন স্বজনরা। প্রিয় সন্তানের দেহাবশেষ পাওয়াই যেন এখন তাদের একমাত্র সান্ত্বনা। অন্যদিকে জোড়া খুনের খড়গ মাথায় নিয়ে মার্কিন কারাগারে ঘাতক হিশাম আবু ঘর বেহ।
গেল শুক্রবার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের নিচে জামিল লিমনের দেহাবশেষ উদ্ধার হলেও হদিস মেলেনি নাহিদা সুলতানা বৃষ্টির। আধুনিক প্রযুক্তির সহায়তায় বৃষ্টির সন্ধানে বন জঙ্গল ও জলরাশি চষে বেড়াচ্ছেন উদ্ধারকারীরা। বৃষ্টির মরদেহ পূর্ণাঙ্গ অবস্থায় পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। নাহিদা বৃষ্টির ভাই জানিয়েছেন, হিশামের বাসাতে পাওয়া রক্তের নমুনার সঙ্গে তার বোনের ডিএনএর মিল পেয়েছে মার্কিন পুলিশ। তাদের ধারণা, পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছেন হিশাম। খুনের নেপথ্যে হিশামের ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। নৃশংস এ ঘটনায় গ্রেপ্তার হিশামের বিরুদ্ধে 2টি ফার্স্ট ডিগ্রি মার্ডার বা পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, শারীরিক প্রহার, অন্যায়ভাবে আটক রাখা, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, মৃত্যুর তথ্য গোপনের উদ্দেশ্যে পুলিশকে তথ্য না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানোর 6টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনে এই পৈশাচিক অপরাধের শাস্তি হতে পারে বিষাক্ত ইঞ্জেকশনে মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাবাস। শনিবার ট্যাম্পার আদালতের নথিতে অভিযুক্ত হাশিমের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ ছিল না। এ ঘটনায় 28 এপ্রিল শুনানি হওয়ার কথা রয়েছে। জামিল ও বৃষ্টির হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিত সহ তাদের মরদেহ পেতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনসুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। মায়ামির বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শেহলি সাবরিন জানিয়েছেন, জামিলের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন, মরদেহ দেশে পাঠানোর সকল ব্যয় বহন করবে সরকার। এখন শুধু অপেক্ষা মরদেহ হস্তান্তরের। কেনই বা এ হত্যাকাণ্ড, কিই বা তার কারণ, আর কিভাবে তা ঘটল তা জানতে ব্যাকুল সবাই। তবে এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি তদন্তকারী দল। মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মার্কিনিরা এবং পুরো বাংলাদেশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। হুমকি বা ভয় দেখে ইরানকে আলোচনা টেবিলে বসানো যাবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে ফের আগ্রাসন চালালে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই মার্কিন প্রেসিডেন্টকে আটকাতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তবে তেহরান চাইলে আলোচনার জন্য তাকে ফোন করতে পারে বলে জানান ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। শান্তি চুক্তি নিয়ে নিজ নিজ অবস্থানে অনড় দেশ দুটি। যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বা হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে তিনি বলেন, বর্তমান মার্কিন পদক্ষেপগুলো ওয়াশিংটন তেহরানের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে ও সংলাপের পথ আরও জটিল করে তুলছে। শনিবার পাকিস্তান সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও পুনরায় ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরুর কোনো ইঙ্গিত মেলেনি। রোববার ইসলামাবাদ থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন আরাকচি। এই সফরে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সেখানে ইরান রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে শত্রুপক্ষ ইরানে নতুন করে আগ্রাসন চালালে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে বলা হয়, ইরানের বুদ্ধিদীপ্ত নিরাপত্তা কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে।
ইরান যুদ্ধ নিয়ে অনড় অবস্থার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বলেন, এই যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী 3 দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রোববার ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তেল জাহাজে তুলতে পারছে না, যে কারণে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ থেকে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ফোন আলাপ হয়। এ সময় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা। এত হুমকি ধামকির মাঝেও আলোচনার পথ এখনো বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন দূতদের ইসলামাবাদ সফর বাতিল করেন তিনি। তবে দুই দেশের আলোচনা ফোন কলের মাধ্যমে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এ তথ্য জানান। অভিযুক্ত ব্যক্তির পাঠানো একটি বার্তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। হোয়াইট হাউস জানায়, ওই লেখায় প্রশাসনিক কর্মকর্তাদের টার্গেট করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এদিকে ট্রাম্পও বিশ্বাস করেন এই হামলার লক্ষ্যবস্তু তিনি নিজেই ছিলেন। হামলাকারীর ভেতরে তীব্র ক্ষোভ আর ঘৃণা জমেছিল বলেও উল্লেখ করেন তিনি। হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনার পর তদন্তে নেমেছে এফবিআই। রোববার ক্যালিফোর্নিয়ার টরেন্সে সন্দেহভাজনের বাড়ির আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে এজেন্টরা। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চে জানান, হামলার সম্ভাব্য লক্ষ্য ছিলেন মার্কিন প্রেসিডেন্ট সহ প্রশাসনের কর্মকর্তারা। তিনি আরও জানান, ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে প্রবেশের আগেই সন্দেহভাজন বন্দুকধারীর গতিবিধি নজরে আসে সিক্রেট সার্ভিসের। বাধা দিলে তিনি গুলি চালান এবং এক নিরাপত্তা সদস্য আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের পর হামলাকারীকে গ্রেফতার করা হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মঞ্চ থেকে ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেওয়া হয়। আহত সিক্রেট সার্ভিস সদস্য বুলেট প্রুফ ভেস্টের কারণে প্রাণে বেঁচে যান। হামলার পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিসের এজেন্ট তার বুলেট প্রুফ ভেস্টের কারণে বেঁচে গেছেন এবং তিনি এখন ভালো অবস্থায় আছেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, এই কর্মকর্তা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এই হামলার লক্ষ্যবস্তু নিজেই ছিলেন বলে বিশ্বাস করেন তিনি। অনেকদিন ধরেই তার ভেতরে গভীর ক্ষোভ আর ঘৃণা জমেছিল। ঠিক কিভাবে বিষয়টা ঘটল তা পুরোপুরি স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে এর পেছনে ধর্মীয় প্রভাব ছিল প্রবল। বিশেষ করে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তার অবস্থান ছিল তীব্র। এদিকে জনবহুল ওই অনুষ্ঠানে হামলার পরিকল্পনা বড় ধরনের নিরাপত্তা শঙ্কার সৃষ্টি করেছে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে মার্কিন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জার্মানি, ফ্রান্স, তুরস্ক সহ একাধিক দেশের নেতারা এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশ্ব নেতারা বলছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। এদিকে ট্রাম্প নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি চালানোর ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এক্সে লিখেছেন, গণতন্ত্রের সিদ্ধান্ত হয় ভোটে, বন্দুকে নয়। একই সঙ্গে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলার নিন্দা জানিয়ে রাজনৈতিক ঘৃণা ও উগ্রবাদকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্রের লড়াইয়ে কোনো সহিংসতা নয়। ডোনাল্ড ট্রাম্প অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রীর ওপর বারবার হত্যা চেষ্টার খবর শুনে আমরাও বিস্মিত ও স্তম্ভিত হয়েছি। তবে আমরা স্বস্তি পেয়েছি, তারা দুজনই পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যরাও নিরাপদে আছেন। বিশ্লেষকরা বলছেন এই প্রতিক্রিয়া শুধু সমর্থন নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির ইঙ্গিত বহন করছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং তার ডেপুটি মেহেদি হাসান মিরাজ। দলের বাকি সদস্যরা হলেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন এবং নাহিদ রানা। 2024 ডিসেম্বরের পর দলে ফিরলেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। আর 1 বছর পর আবারও টেস্ট দলে ডাক পেলেন অফ স্পিনার নাইম হাসান। ওয়ানডে টি20-র পর সাদা পোশাকের ক্রিকেটেও এবার দলে জায়গা পেলেন তানজিদ তামিম। আর দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে ডেকে পাঠানো হয়েছে অমিত হাসানকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন সহ উদ্বোধন করবেন বেশ কয়েকটি প্রকল্প। বিকেলে যোগ দেবেন বিএনপির জনসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। 1 যুগ পেরিয়েও চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় নারায়ণগঞ্জের 7 খুনের মামলা। 9 বছর ধরে ঝুলে আছে আপিল বিভাগে। সরকার ও বিচার বিভাগ আন্তরিক, দাবি রাষ্ট্রপক্ষের। এবং বাংলাদেশের শিক্ষার্থী জামিলকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, বলছেন আইনজীবীরা। আটককারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের। বৃষ্টির খোঁজে চলছে নিরলস তল্লাশি। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।